যে সমস্ত এমসিকিউ এসএকিউ প্রশ্ন এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলিকেই তুলে ধরা হয়েছে আজকের এই ভিডিওটিতে। তাই প্রশ্নগুলিকে যদি তুমি সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, সাফল্য নিশ্চিত। সময় একদমই নষ্ট না করে চলো শুরু করছি আজকের ভিডিওটি। প্রথম প্রশ্ন, উৎপাদন যত বৃদ্ধি পায় গড় স্থির ব্যয় তত। প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে তত কমতে থাকে। পরবর্তী প্রশ্নটি, ফার্ম উৎপাদন বন্ধের বিন্দুতে কখন পৌঁছায়? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে এমআর রেখা এভিসি রেখাকে সর্বনিম্ন বিন্দুতে যখন স্পর্শ করে। পরের প্রশ্নটি, স্বল্পকালে একটি ফার্ম যদি উৎপাদন বন্ধ করে দেয় তাহলে মোট ব্যয়ের পরিমাণ কি হবে? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে মোট স্থির ব্যয়ের সমান হবে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, এভিসি রেখার নিম্নতম বিন্দুকে কি বলে? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে উৎপাদন বন্ধের বিন্দু বলে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, স্বল্পকালে গড় ব্যয় রেখার আকৃতি কিরূপ হয়? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ইউ আকৃতির হয়ে থাকে। পরের প্রশ্নটি, প্রান্তিক ব্যয়রেখা কিরূপ প্রকৃতির? প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রথমে নিম্নগামী ও পরে ঊর্ধ্বগামী হয়। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, স্বল্পকালে গড় স্থির ব্যয় রেখার আকৃতি কিরূপ? প্রশ্নের উত্তরটি সমপরা বৃত্তাকার। 8 নম্বর দাগের প্রশ্নটি, মোট পরিবর্তনশীল ব্যয়রেখার আকৃতি কিরূপ? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে উল্টানো এস আকৃতির। চলে যাচ্ছি পরের প্রশ্নে, মোট স্থির ব্যয়রেখার আকৃতি কিরূপ হবে? প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অনুভূমিক হবে। 10 নম্বর দাগের প্রশ্নটি, পরিবর্তনশীল ব্যয় কখন শূন্য হয়? উত্তরটি হয়ে যাবে উৎপাদন শূন্য হলে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, গড় ব্যয় বৃদ্ধি পেলে প্রান্তিক ব্যয়? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে প্রান্তিক ব্যয় বৃদ্ধি পাবে। 12 নম্বর দাগের প্রশ্নটি, যখন গড় ব্যয় ন্যূনতম হয় তখন প্রান্তিক ব্যয় হয়? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে গড় ব্যয়ের সমান। পরের প্রশ্নটি, ফার্ম উৎপাদন বন্ধের বিন্দুতে পৌঁছায় যেখানে? উত্তরটি এমআর রেখা এভিসি রেখাকে সর্বনিম্ন বিন্দুতে স্পর্শ করে। পরবর্তী প্রশ্নটি, পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্মের মুনাফা সর্বাধিকরণের জন্য দ্বিতীয় ক্রমের বা পর্যাপ্ত শর্তটি কি? প্রশ্নের সঠিক উত্তর এমসি রেখা ঊর্ধ্বমুখী হবে। 15 নম্বর দাগের প্রশ্ন, গড় ব্যয় রেখার নিম্নতম বিন্দুকে কি বলে? প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে না লাভ না ক্ষতির বিন্দু বলে। পরের প্রশ্নটি, প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম দীর্ঘকালে অর্জন করে? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে স্বাভাবিক মুনাফা। পরের প্রশ্নটি, একচেটিয়া বাজারে ফার্মটি দীর্ঘকালে কি অর্জন করে? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে স্বাভাবিক মুনাফা অর্জন করে। 18 নম্বর দাগের প্রশ্নটি, ভারসাম্য উৎপাদনে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢাল অপেক্ষা? উত্তরটি হয়ে যাবে বেশি হবে। 19 নম্বর দাগের প্রশ্নটি, দামের শতকরা পরিবর্তন ও যোগানের শতকরা পরিবর্তন যদি পরস্পর সমান হয় তাহলে যোগানের দাম স্থিতিস্থাপকতার মান কত হবে? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 1 হবে। 20 নম্বর দাগের প্রশ্নটি, কোনটির জন্য একটি দ্রব্যের যোগান রেখা ডান দিকে স্থান পরিবর্তন করে? প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রমিকদের মজুরি হ্রাসের জন্য। পরবর্তী প্রশ্নটি, পূর্ণ অস্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে যোগান রেখাটি কিরূপ হবে? প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উলম্ব হবে। পরবর্তী প্রশ্নটি, যদি যোগানের স্থিতিস্থাপকতা অসীম হয় তবে যোগান রেখাটির আকৃতি কিরূপ হবে? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে অনুভূমিক হবে। 23 নম্বর দাগের প্রশ্নটি, যোগানের নিয়ম অনুসারে যোগান রেখাটি হয়? প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে ঊর্ধ্বগামী হয়। পরের প্রশ্নটি, যদি যোগানের স্থিতিস্থাপকতা 1-এর সমান হয় তবে যোগান রেখাটির আকৃতি
কিরূপ হবে? প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে মূল বিন্দুগামী ঊর্ধ্বমুখী সরল রেখা হবে। পরবর্তী প্রশ্নটি শ্রমের মজুরি বাড়লে শ্রমের যোগানের পরিমাণ কিরূপ হবে? প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে প্রথমে বাড়বে তারপরে কমবে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি পণ্য প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে ফার্মের যোগান রেখা কোথা থেকে পাওয়া যায়? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে এমসি রেখা থেকে পাওয়া যায়। পরের প্রশ্নটি ব্যক্তিগত শ্রমের যোগান রেখার আকৃতি কিরূপ হয়? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে পশ্চাৎ অভিমুখী হয়। 28 নম্বর দাগের প্রশ্নটি একচেটিয়া বিক্রেতা যেখানে ভারসাম্য অর্জন করবে সেখানে চাহিদার দাম স্থিতিস্থাপকতার পরম মান কত হবে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হবে 1-এর চেয়ে বেশি হবে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি একচেটিয়া কারবারির ভারসাম্যের একটি শর্ত লেখো। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে MR = MC। 30 নম্বর দাগের প্রশ্নটি একচেটিয়া বাজারে ভারসাম্য অবস্থায় বাজার দাম কি হবে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে AR এর সমান হবে। পরের প্রশ্নটি একচেটিয়া ক্ষমতার মাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত লান্নারের সূত্রটি লেখো। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 1/E। পরের প্রশ্নটি একচেটিয়া বাজারে ফার্ম কিরূপ নির্ধারক? প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দাম নির্ধারক। পরের প্রশ্নটি একচেটিয়া বাজারের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে এই বাজারে ফার্ম ও শিল্প পৃথক। 34 নম্বর দাগের প্রশ্নটি একচেটিয়া বাজারে কোন ব্যয় থাকে না? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বিজ্ঞাপন ব্যয় থাকে না। পরবর্তী প্রশ্নটি একচেটিয়া বাজারে একটি ফার্মের কোন রেখা থাকে না? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যোগান রেখা থাকে না। 36 নম্বর দাগের প্রশ্নটি একচেটিয়া কারবারির লান্নারের সূচকের মান কত? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 1। পরের প্রশ্নটি একচেটিয়া বাজারে প্রান্তিক আয় গড় আয় অপেক্ষা কিরূপ হয়? প্রশ্নের উত্তরটি হবে কম হয়। পরবর্তী প্রশ্নটি কোনটি একচেটিয়া কারবারির ক্ষমতাকে সীমিত করে না? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সরকার কর্তৃক স্বত্বাধিকার। পরবর্তী প্রশ্নটি গড় ভোগ প্রবণতা এবং গড় সঞ্চয় প্রবণতার যোগফল কত হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে 1 হয়। 40 নম্বর দাগের প্রশ্নটি প্রান্তিক ভোগ প্রবণতার মান 3/4 হলে প্রান্তিক সঞ্চয় প্রবণতার মান কত হবে? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 1/4 হবে। পরের প্রশ্নটি কেএনসিও নীতি অনুসারে আয় বৃদ্ধির তুলনায় ভোগ ব্যয় বৃদ্ধি। উত্তরটি হয়ে যাবে কম হবে। পরের প্রশ্নটি সরকারি ব্যয় যদি 1000 টাকা বাড়ে এবং যদি প্রান্তিক ভোগ প্রবণতা 4/5 হয় তাহলে জাতীয় আয় বাড়বে। প্রশ্নের উত্তরটি হবে 5000 টাকা বাড়বে। পরের প্রশ্নটি যদি সরকারি ব্যয় এবং কর রাজস্ব সমান পরিমাণে বৃদ্ধি পায় তাহলে আয় বৃদ্ধির গুণকের মান হবে। প্রশ্নের উত্তরটি হবে 1। পরবর্তী প্রশ্নটি সরকারি ব্যয় 10,000 টাকা বৃদ্ধির ফলে জাতীয় আয় 60,000 টাকা বৃদ্ধি পায়। এক্ষেত্রে প্রান্তিক ভোগ প্রবণতার মান হবে 5/6। 45 নম্বর দাগের প্রশ্নটি রাজকোষ নীতির অন্যতম উদ্দেশ্য কী? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি রাজকোষ নীতির দুটি শক্তিশালী হাতিয়ারের নাম লেখো। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সরকারি ব্যয় ও কর রাজস্ব। পরের প্রশ্নটি কর বাড়িয়ে সরকারি ব্যয় কমানো হলে সরকারি বাজেটে কী সৃষ্টি হয়? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে উদ্বৃত্ত সৃষ্টি হয়। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি কোন পরিস্থিতিতে সংকোচনমূলক রাজকোষ নীতি অনুসরণ করা হয়? প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মুদ্রাস্ফীতি। পরের প্রশ্নটি কোন রাশি তথ্যমালার সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মানের পার্থক্যকে কি বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে প্রসার বলে।
50 নম্বর দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নটি সমক পার্থক্যের নিম্নতম মান কত? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 1। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি লরেন্স অনুপাতের মান সর্বদা কিরূপ হয়? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 0 থেকে 1-এর মধ্যে হয়। 52 নম্বর দাগের প্রশ্নটি সমক পার্থক্যের বর্গকে কি বলা হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভেদমান বলে। পরবর্তী প্রশ্নটি লোরেন্স রেখা পূর্ণ সমতা রেখার কোথায় অবস্থিত? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে নিচে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি বিস্তৃতির আপেক্ষিক পরিমাপ কোনটি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে গড় বিচ্যুতি গুণাঙ্ক। সমক পার্থক্য হল ভেদমানের। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ধনাত্মক বর্গমূল। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি লোরেন্স রেখার মাধ্যমে কি পরিমাপ করা হয়? প্রশ্নের সঠিক উত্তর দেশের আয় বৈষম্য পরিমাপ করা হয়। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি ভারতে আয় বৈষম্যের প্রধান কারণ কি? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বেকারত্ব। 58 নম্বর দাগের প্রশ্নটি সাধারণত প্রচ্ছন্ন বেকারত্ব কোথায় দেখতে পাওয়া যায়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কৃষিক্ষেত্রে দেখতে পাওয়া যায়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোন অর্থনীতিবিদের নাম দারিদ্র্যের পরিমাপের সঙ্গে যুক্ত নয়? প্রশ্নটির উত্তর হয়ে যাবে মহলানবিশ। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। 60 নম্বর দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নটি মাথা গুনতি অনুপাত দ্বারা কি পরিমাপ করা হয়? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে দারিদ্র্য পরিমাপ করা হয়। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি ভারতের দারিদ্র্যের প্রধান কারণ কি? প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে বেকারত্ব। পরবর্তী প্রশ্নটি ভারতীয় কৃষিতে উদ্বৃত্ত শ্রমের কারণে কোন বেকারত্বের সৃষ্টি হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে প্রচ্ছন্ন বেকারত্ব। পরের প্রশ্নটি দারিদ্র্যের ভাগ পদ্ধতিতে দারিদ্র্য রেখা কে পরিমাপ করেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে গৌরব দত্ত ও রাভেলিয়ান। পরবর্তী প্রশ্নটি আয় বৈষম্য পরিমাপের ক্ষেত্রে কোন রেখা ব্যবহৃত হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর হয়ে যাবে লোরেন্স রেখা। 65 নম্বর দাগের প্রশ্নটি মরশুমি বেকারত্বের অস্তিত্ব সাধারণত কোথায় দেখা যায়? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে কৃষিক্ষেত্রে দেখা যায়। পরের প্রশ্নটি ছদ্ম বেকারত্বের ক্ষেত্রে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা কত হয়? প্রশ্নের উত্তরটি 0 হয়। পরের প্রশ্নটি সেচ ব্যবস্থার অভাবে কোন ধরনের বেকারত্বের সৃষ্টি হয়? প্রশ্নের উত্তরটি মরশুমি বেকারত্বের সৃষ্টি হয়। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি ভারতের একচেটিয়া কারবার অনুসন্ধান কমিশন কবে গঠিত হয়? প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1964 সালে গঠিত হয়। পরের প্রশ্নটি মহলান বিশের সভাপতিত্বে আয় বৈষম্য অনুসন্ধান কমিটি কবে গঠিত হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 1960 খ্রিস্টাব্দে। 70 নম্বর দাগের প্রশ্নটি ভারতীয় অর্থনীতির অধিকাংশ বেকারত্বই কোন ধরনের বেকারত্ব? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে কাঠামোগত বেকারত্ব। পরের প্রশ্নটি ভারতের শহরের তুলনায় গ্রামাঞ্চলে আয় বৈষম্য। প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে কম হয়। পরের প্রশ্নটি আয় বৈষম্যের কারণ নয় কোনটি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ভূমি সংস্কার। 73 নম্বর দাগের প্রশ্নটি দারিদ্র্যের তীব্রতা বেশি দেখা যায় কোথায়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গ্রামে। পরের প্রশ্নটি ভারতের কৃষির অবস্থার সঙ্গে গ্রামীণ দারিদ্র্যের অনুপাতের একটি সম্পর্ক কে স্থাপন করেন? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে আলু ও আলিয়া। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি MRTP আইন কবে প্রণীত হয়? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 1969 খ্রিস্টাব্দে প্রণীত হয়। পরবর্তী প্রশ্নটি ভারতে অর্থনৈতিক সংস্কার কর্মসূচি প্রথম কবে গৃহীত হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1991 সালে গৃহীত হয়।
পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, বিশ্ব বাণিজ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 1995 সালে প্রতিষ্ঠিত হয়। 79 নম্বর দাগের প্রশ্নটি, ভারতের রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ কবে করা হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 1935 খ্রিস্টাব্দে। 80 নম্বর দাগের প্রশ্নটি, জাতীয়করণের আগে এসবিআই এর নাম কি ছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। পরের প্রশ্নটি, বীমা ক্ষেত্রের সংস্কারের জন্য কোন কমিটি নিয়োগ করা হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে মালহোত্রা কমিটি নিয়োগ করা হয়। পরবর্তী প্রশ্নটি, ভারতের সাধারণ বীমা নিগম কবে গঠিত হয়? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 1972 খ্রিস্টাব্দে গঠিত হয়। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, বীমা কোম্পানির মধ্যে কোনটি সরকারি ক্ষেত্রের অন্তর্ভুক্ত নয়? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে টাটা এআইজি জেনারেল ইন্স্যুরেন্স। 84 নম্বর দাগের প্রশ্নটি, মার্ক আপ তত্ত্বে শিল্পের দীর্ঘকালীন যোগান রেখা কিরূপ হবে বলে ধরা হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে অনুভূমিক হবে। পরের প্রশ্নটি, মার্ক আপ ব্যবস্থায় গড় উৎপাদন ব্যয় যোগ পরিকল্পিত মুনাফা সমান সমান কি? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে দাম। পরবর্তী প্রশ্নটি, লরেন্স অনুপাতের সর্বোচ্চ মান কত? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 1। চলে যাচ্ছি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে। ভারতে কৃষি জমির মালিকানা বন্টনে তীব্র কি দেখা যায়? উত্তরটি হয়ে যাবে অসাম্য দেখা যায়। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, আর্থিক ক্ষেত্রে সংস্কারের সুপারিশ করার জন্য কোন কমিটি গঠন করা হয়? উত্তরটি হয়ে যাবে নরসিংহম কমিটি। পরের প্রশ্নটি, যদি উৎপাদনের উপকরণগুলির দাম ড্যাশ তাহলে যোগান রেখা ডান দিকে সরে যায়। উত্তরটি ড্যাশের মধ্যে হবে কমে। 90 নম্বর দাগের প্রশ্নটি, যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে যোগান রেখার আকৃতি কিরূপ হবে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে উলম্ব সরল রেখা হবে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, ভারতীয় জীবন বীমা নিগম কবে স্থাপিত হয়? প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে 1956 সালে স্থাপিত হয়। পরের প্রশ্নটি, ভারতের বীমা ক্ষেত্রের সংস্কারের জন্য ভারত সরকার 1993 সালে কোন কমিটি নিয়োগ করে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে মালহোত্রা কমিটি। পরের প্রশ্নটি, একচেটিয়া কারবার অনুসন্ধান কমিশন কবে গঠন করা হয়? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 1964 সালে গঠন করা হয়। পরের প্রশ্নটি হলো, ভেদমান হলো সম্যক পার্থক্যের। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বর্গ। পরের প্রশ্নটি, উৎপাদনের উপকরণগুলির দাম বৃদ্ধি পেলে দ্রব্যের যোগান রেখা কোন দিকে সরে যায়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হবে বাম দিকে সরে যায়। পরের প্রশ্নটি, প্রচ্ছন্ন বেকারত্বের ক্ষেত্রে শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা কিরূপ হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি 0 হয়। পরের প্রশ্নটি, আয় বৈষম্য কি হলে লোরেন্স রেখাটি পূর্ণ সমতা রেখার উপর সমাপতিত হয়? প্রশ্নের উত্তর হয়ে যাবে 0 হলে। পরবর্তী প্রশ্নটি, যদি কোনো চলরাশির প্রতিটি মান সমান হয় তাহলে তার সমক পার্থক্যের মান কত হবে? এই প্রশ্নের উত্তরটিও 0 হবে। পরবর্তী প্রশ্নটি, কোন পদ্ধতিতে দারিদ্র রেখার নিচে অবস্থানকারী মানুষের সংখ্যা গণনা করা হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি মাথা গুনতি পদ্ধতিতে। 100 নম্বর দাগের প্রশ্নটি, গিনি সহগের মান যত বেশি হবে আয় বন্টনে বৈষম্য তত কি হবে? উত্তরটি হয়ে যাবে বেশি হবে। পরের প্রশ্নটি, সম্যক পার্থক্যের নিম্নতম মান কত? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 0। পরবর্তী প্রশ্নটি, মার্ক আপের মাধ্যমে দাম নির্ধারণের তত্ত্বটির মূল প্রবক্তাকে? প্রশ্নের উত্তরটি কলেক্সেই।
পরবর্তী প্রশ্নটি একচেটিয়া বাজারে দাম ও ড্যাশ আয় সর্বদা সমান হয়, ড্যাশে কি হবে? ড্যাশে উত্তরটি হয়ে যাবে গড়। পরের প্রশ্নটি একচেটিয়া কারবারির চাহিদা রেখা সর্বদাই কিরূপ হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তরটি নিম্নমুখী হয়। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি জীবন বীমাকে কিসের চুক্তি বলা হয়? প্রশ্নের উত্তরটি নিশ্চয়তার চুক্তি বলা হয়। পরের প্রশ্নটি বীমা কয় প্রকার ও কি কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তরটি বীমা দুই প্রকার, যথা সাধারণ বীমা ও জীবন বীমা। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি ভারতে আয় বন্টনে বৈষম্য অনুসন্ধান করার জন্য কত সালে অধ্যাপক মহালন বিশের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 1960 সালে। পরের প্রশ্নটি অর্থনীতিতে মন্দার অবস্থা দেখা দিলে কোন ধরনের বেকারত্ব সৃষ্টি হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বাণিজ্য চক্রজনিত বেকারত্ব। পরবর্তী প্রশ্নটি চলতি খাতে ভারতীয় টাকা সম্পূর্ণ রূপান্তরযোগ্য হয় কত সালে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 1994 সালে। 110 নম্বর দাগের প্রশ্নটি ভারত সরকার জওহর রোজগার যোজনা কত সালে চালু করে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 1989 সালে। পরের প্রশ্নটি দামের শতকরা পরিবর্তন ও যোগানের শতকরা পরিবর্তন যদি পরস্পর সমান হয় তবে যোগানের দাম স্থিতিস্থাপকতার মান কত হবে? প্রশ্নের উত্তর 1 হবে। পরের প্রশ্নটি শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ার দরুন উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে ফার্মের যোগান রেখাটি কোন দিকে স্থানান্তরিত হয়? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে পশ্চাৎমুখী হয়। পরের প্রশ্নটি ভারতের জীবন বীমা নিগম কবে স্থাপিত হয়? প্রশ্নের উত্তরটি 1956 সালে স্থাপিত হয়। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখার আকৃতি কিরূপ হয়? প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে ঊর্ধ্বমুখী হয়। পরের প্রশ্নটি যে কোনো ফার্মের মুনাফা সর্বাধিক করার প্রথম ক্রমের বা প্রয়োজনীয় শর্তটি প্রান্তিক রেভিনিউ। প্রশ্নের উত্তর প্রান্তিক ব্যয়ের সমান হয়। পরবর্তী প্রশ্নটি পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্মের মুনাফা সর্বাধিকরণের জন্য দ্বিতীয় ক্রমের বা পর্যাপ্ত শর্তটি লেখো। প্রশ্নটির উত্তরটি প্রান্তিক ব্যয় রেখা ঊর্ধ্বমুখী। পরের প্রশ্নটি চাহিদার দামগত স্থিতিস্থাপকতার পরম মান 1 হলে প্রান্তিক রেভিনিউ কত হবে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর 0 হবে। পরের প্রশ্নটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোন বৈশিষ্ট্যটি চিহ্নিত করা যায়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর প্রত্যেক বিক্রেতা সমজাতীয় দ্রব্য বিক্রয় করে। পরের প্রশ্নটি চাহিদার দামগত স্থিতিস্থাপকতার পরম মান 1 এর বেশি হলে প্রান্তিক রেভিনিউ দাম অপেক্ষা কি হয়? প্রশ্নের উত্তরটি কম হয়। চলে যাচ্ছি আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নে, বেকারি ও দারিদ্র্যের মধ্যে কিরূপ সম্পর্ক? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তরটি ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটিতে বলা প্রশ্নগুলিকে এখন থেকেই মনোযোগ সহকারে তোমরা তৈরি করে নাও। এখান থেকেই সমস্ত ছোট প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।